হ্যালো বন্ধুরা, আমি শাকগুন নীল। আমার সঙ্গে আছে আজকে কর্ণজিৎ। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড থার্ড টেস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা ইন্ডিয়া জিতেছে, একটা ইংল্যান্ড জিতেছে। সেই সাপেক্ষে ভেবে দেখলে এটা সিরিজের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটাতে যে জিতবে অনেক বেশি চান্সেস থাকছে যে শেষ অবধি সিরিজ সেই জিতবে। কামব্যাক করার একটা সুযোগ অবশ্যই বাকি দুটো ম্যাচে অন্য দলটা পাবে, কিন্তু কামব্যাক করা সবসময় একবার টেস্ট সিরিজে পিছিয়ে পড়লে, বিশেষ করে তিনটে ম্যাচ যখন হয়ে গেছে, সেটা করা যথেষ্ট ডিফিকাল্ট। এবং লর্ডসে কীরকম পিচ দেওয়া হবে সেটার ব্যাপারে এখন অবধি যা আপডেট রয়েছে কর্ণজিৎ, একদম সবুজ পিচ সম্ভবত দেয়া হতে চলেছে। এবার যেটাকে নিয়ে ডাউট রয়েছে সেটা হচ্ছে যে ওপরে যতটা পিচটা জুসি দেখাচ্ছে, ওর ভেতরেও কি পিচটা ততটাই জুসি, নাকি এটা জাস্ট ওপরের লেয়ারটা জুসি, তারপর পাটা পিচি আছে এবং সেটা ব্যাটসম্যানদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে যে প্রথম এক দুদিন হয়তো মেবি সিম মুভমেন্ট পাবে বা সুইং পাবে বোলাররা কন্ডিশনসের জন্য, কিন্তু তার পরবর্তীতে হয়তো ততটা উইকেট থেকে বোলাররা হেল্প পাবে না, যেরকমটা আমরা গত দুটো টেস্টে দেখতে পেয়েছি সেরকমই একটা সারফেস আফটার অল গিয়ে দাঁড়াবে। তো সেটা কি হবে না হবে সেটা সম্পর্কে এখনও অবধি খুব একটা বেশি আর্টিকেল প্রকাশিত হয়েছে বা অ্যাকচুয়ালি ক্রিকেটাররা কি মনে করছে বা কোচেসরা কি মনে করছে, সে ইন্ডিয়ান কোচেস হোক বা ইংল্যান্ডের কোচেস হোক, সেরকম ভাবে কোনো রকম কিছু খবর পাওয়া নেই সেরকম ভাবে। আমি যেটুকুনি দেখেছি তাতে একটু গ্রিন টপের দিকেই ঝুঁকে, এবং আগের দিনকে যেটা বেন স্টোকস বলেছে এবং ব্রেন্ডন ম্যাককালামও বলেছে যে তারা চাইছে একটু ফাস্টার বাউন্সি উইকেট, জুসি উইকেট চাইছে, কারণ তাদের মনে হচ্ছে যে মানে সেকেন্ড টেস্টটা পুরো সাবকন্টিনেন্টের মতন একটা সারফেস দেওয়া হয়েছে যেটা ইন্ডিয়ার মতন টিমকে হেল্প করেছে, যে জায়গা থেকে বিশেষ করে যেহেতু জোফরা ফিরছে এবং সম্ভবত গাস অ্যাটকিনসন ফিরবে, যে কারণে হচ্ছে তারা সেরকম একটা উইকেট চাইছে। এবং বাসবল তো তাদের সম্পূর্ণরূপে ভেস্তে দিয়েছে শুভমান গিল এবং গৌতম গম্ভীর, যে কারণেই হয়তো তারা এখানে একটা সম্পূর্ণরূপে গ্রিন টপ মেবি দেওয়ার কথা ভাববে। এবার আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, আমি এখানে একটু স্ট্যাটিস্টিক্সটা বলেইতে চাই। 19টা ম্যাচ বেসিক্যালি টেস্ট ম্যাচ ইংল্যান্ডে মানে লর্ডসে ইন্ডিয়া খেলেছে, যেখানে 3টে তারা জিতেছে, 12টা তারা হেরেছে এবং 4টে ড্র হয়েছে। এবং এই 3টে জয়ের মধ্যে শেষ যে দুটো জয় সেটা কিন্তু লাস্ট 5টা টেস্ট ইন্ডিয়া যেগুলো লর্ডসে খেলেছে সেগুলোর মধ্যে এসছে। দুটো জয়, দুটো হার, আর একটা হচ্ছে ড্র। একটা ধোনির ইয়েতে হয়েছিল যেখানে ইশান্ত শর্মা 4th ইনিংসে ভীষণ ভালো বোলিং করেছিল বাউন্সার দিয়ে ধোনির স্ট্র্যাটেজির সঙ্গে, এবং আরেকটা হচ্ছে বিরাট কোহলি জাস্ট এই কয়েক বছর আগেই। তো এখন লর্ডসে পারফরমেন্স ভালো ইন্ডিয়া, সেটা ডেফিনেটলি একটা মেন্টাল বুস্ট দেবে ইন্ডিয়াকে। কারণ এজবাস্টনে যেটা একটা শুভমান গিলকেও প্রেস কনফারেন্সে কোয়েশ্চেন করা হয়েছিল, যেখানে ভারতবর্ষ জেতে না, ঐতিহাসিকভাবে এখানে ভারতবর্ষের পারফরমেন্স খারাপ, সেই জায়গা থেকে একটা মেন্টাল বুস্ট ডেফিনেটলি থাকতে চলেছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট, গিল ওটাতে পরিষ্কার বলেছিল যে আমি সব স্ট্যাট ফ্যাটে বিলিভ করি না, ঠিক আছে, আমি মনে করি যে টিম আমার সাথে এসছে সেই টিমটা ইন্ডিয়ার বেস্ট টিম, তো আমি সেই হিসাবে খেলতে চাই, এবং এখানে ওর অ্যাপ্রোচ সেমই থাকবে। মানে প্রিভিয়াস কি ছিল না ছিল তাতে আমার মনে হয় না খুব বিশেষ যায় আসবে। তোমার কি মনে হয় যে বুমরা তো একটা ডেফিনিট, যে বুমরা আসছে, প্রসিদ্ধ কৃষ্ণা বেরোচ্ছে, এটা কিছু করবার নেই, এটা হবেই। এছাড়া তোমার কি মনে হয় যে ওয়াশিংটন সুন্দরের জায়গাতে শার্দুল ঠাকুরকে ঢোকানো হতে পারে যদি সত্যিকারের গ্রিন টপ দেওয়া হয়? সেক্ষেত্রে আর একটা সিমারের মেবি প্রয়োজন রয়েছে ইন্ডিয়া। না, অ্যাকচুয়ালি আমার মনে হয় না, তার কারণ আমি স্টিল এখনো একটা এক্সট্রা ব্যাটিং এর উপর জোর দিতে চাইবো। কারণ আকাশদীপ যেরকম বল করেছে, সিরাজ ঢুকছে, সিরাজ আছে, বুমরা ঢুকছে, তো 3টে বলার আমাদের এখানে হয়ে গেছে, এবং আমি স্টিল নীতিশ রেড্ডিকে টিমে দেখছি। তো আমার নীতিশ রেড্ডিও একটা অপশন রয়েছে যে বল করতে পারবে, তুমি ইউজ করো না করো আল্লাহ বিষয়ে, বল করতে পারবে। তো তারপরেও শার্দুলকে আবার আনার প্রয়োজন আমার মনে হয় নেই, যথেষ্ট অপশন রয়েছে। তো আমার মনে হয় সেখানে বিশেষ করে ইংল্যান্ডের ব্যাটিং যতটা স্ট্রং, সেখানে সুন্দর থাকলে একটা ব্যাটিং এর ডেপথ থাকবে, আমার মনে হয় সেটাই রাখা উচিত। আমি অ্যাকচুয়ালি এই বিষয়টাতে স্কেপটিক্যাল, মানে আমার কোনো এখানে একটা হয় না যে এটা করা উচিত, এটা মনে হচ্ছে আমার হলে বেটার হবে, আমি কোনো দিকেই না আলাদা করে পাল্লা ভারী বলে দিতে পারছি না। মানে যদি শার্দুল ঠাকুরকে খেলানো হয় এবং সত্যিকার যদি গ্রিন টপ হয়, সেক্ষেত্রে যদি খেলানো হয়, সেখানে কিন্তু শার্দুল ঠাকুরকে খেলানোর যে সিদ্ধান্ত সেটা আমি সম্পূর্ণরূপে ভুলও বলতে পারবো না। আবার যদি ওয়াশিংটন সুন্দরকে ব্যাক করে, যেটা কর্ণহিতের যুক্তি যে ব্যাটিংয়ের একটা ডেপথের প্রয়োজন রয়েছে, সেটাকেও কিন্তু ফেলে দেওয়ার মতো যুক্তি নয়। তো এখানে ইন্ডিয়া কি করে সেটা একটা দেখবার মতো ব্যাপার হবে। বিষয়টা হচ্ছে মানে 20 উইকেট তুলতে তুমি কেপেবল কিনা। আমার পার্টিকুলারলি মনে হচ্ছে যে এরা 3জন 20 উইকেট তুলতে কেপেবল, এরপরে আমার এক্সট্রা বলার প্রয়োজন নেই, যে আমার 20 উইকেট তোলার জন্য আরো একটা বলার আমার লাগবে। তো আমি সেই হিসাব থেকে বলছি, তাহলে আমি অবশ্যই একটা এক্সট্রা ব্যাটিং নিয়েই নামবো। কিন্তু এখানে ভাববার বিষয় হচ্ছে যদি সত্যি এক্সট্রা ব্যাটিং নিয়ে নামতে হয়, কারণ যদি সেরকম গ্রিন টপ হয় তাহলে তো তোমার দুটো স্পিনার চাই না, সেক্ষেত্রে তুমি করুণ নায়ার তো রয়েছেই টিমে, সাই সুদর্শনকে অ্যাজ আ পিওর ব্যাটার ঢুকিয়ে দিচ্ছ না কেন? হ্যাঁ, ঢোকানো যেতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে পিচটা কতটা কিরকম বিহেভ করবে বা
কারণ WTC ফাইনালে আবার এটাও সত্যি কথা যে WTC ফাইনালে কিন্তু দেখতে পাওয়া গেছিল যে 4th ডেতে গিয়ে স্পিন হয়েছে, সেটাই 4th ডে 5th ডে থেকে মানে পিচটা মানে সেক্ষেত্রে বিল্ড আপ থাকলে হলো হয়তো, কিন্তু ওটা কতদিন লাস্ট করবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা দেখবার মতন বিষয়। তো 4th ডে 5th ডে যদি স্পিন হয় সেক্ষেত্রে তখন ওয়াশিংটন সুন্দর কাজেও লাগতে পারে এবং ব্যাটিংও দিচ্ছে, কারণ সাই সুদর্শন নিলে তোমার বোলিং এর একটা অপশন কমে যাবে। তো মানে বলতে পারো সাই সুদর্শনকে নেওয়া যেতে পারে। এবার ওটা হচ্ছে ক্যাপ্টেন ডিসিশন, ক্যাপ্টেন কি বুঝছে পিচ দেখে বা কোচের ডিসিশন যে তারা কি বুঝছে সেই হিসেবে তারা টিম ঠিক করবে। আপাতত ওয়াশিংটন সুন্দরকেই দেখছো, আর যদি সেটাই হয়ে থাকে যে সুন্দরের জায়গায় খেলবে, তাহলে কি তোমার মনে হয় যে করুণ নায়ারকে এবার বসিয়ে দিয়ে এবার নিয়ে চলে আসা উচিত সাই সুদর্শনকে? কারণ সাই সুদর্শনের সঙ্গে অন্যায় হয়েছে, মাত্র একটা টেস্ট। হ্যাঁ সে তো হয়েছে, একদম নতুন এবং একটাই সুযোগ দেওয়া হয়েছে, কারণ আর অনেকদিন বাদে ব্যাক করেছে, সে দুটো সুযোগ পেয়েছে, মানে 4টে ইনিংস। আমার মনে হয় আর একটা ইনিংস তাকে দেওয়া উচিত, আর মানে একটা টেস্ট মানে 6টা ইনিংস আর কি টোটাল 6টা ইনিংসে। এরপরেও যদি লর্ডসেও যদি পারফর্ম করতে না পারে তাহলে আমার মনে হয় যে আর হয়তো করুণ নায়ারকে সুযোগ দেওয়া হবে না। তো তারপরের টেস্টে আমরা মেবি দেখতে পেতে পারি, যদি খেলতে না পারে সুদর্শনকে, সাই সুদর্শনকে বা অভিমন্যু ঈশ্বরনকে একটা টেস্ট দেওয়া হলো দেখার জন্য, হতেই পারে। অভিমন্যু ঈশ্বরন অ্যাকচুয়ালি প্লেস ডিজার্ভ করে, কিন্তু তাকে নিয়ে এখনো অব্দি সেরকম ভাবে কনসিডারেশনে আছে ইন্ডিয়ার সেরকমটা মনে হচ্ছে না। করুণ নায়ারের জায়গাতে মেবি হয়তো যদি এই টেস্টেই চেঞ্জ আমরা দেখে ফেলতে পারি, কিন্তু হ্যাঁ মানে একদম যে করুণ নায়ার কি ব্যাক করাবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আবার এরকমটা আমরা দেখতে পেতে পারি যে করুণ নায়ারকেই ব্যাক করা হলো, মানে এই টিমটা মনে হয় যদি তুমি এতবার তুমি সুযোগ দিয়েইছো, এত সুযোগ চেয়েছো, সুযোগ দিয়েছো, তাহলে প্রপারলি এমন সুযোগ দিয়ে দাও যে এরপরে যেন আর মনে না হয় যে সুযোগ পাইনি। একদম যেখানে পাবলিকেরও কিছু বলার থাকবে না, তুমি রাইট অফ করে দিলে একটা প্লেয়ারকে যে ভাই আমরা চান্স দিয়েছি, পারফর্ম করতে পারেনি, এবার আমরা সরিয়ে দিচ্ছি, আর কিছু বলতে এসো না ভাই আমাদেরকে। এই করুণ নায়ারের ডিসিশনটা কিংবা এখানে ওয়াশিংটন সুন্দর না শার্দুল ঠাকুর, এই ডিসিশনগুলোর ওপরে কিন্তু নির্ভর করবে। মানে এটা আমরা বুঝতে পারবো যে এই গৌতম গম্ভীর এবং এই শুভমান গিল এই টিমটাকে কিভাবে নিয়ে এগোতে চাইছে, কি ভাবছে এই টিমটাকে নিয়ে। অনেক কিছু কিন্তু টিম সিলেকশন থেকে অ্যাকচুয়ালি বোঝা যায়, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমাদেরকে উইকেটটা কীরকম দিচ্ছে, উইকেটটা কীরকম 5 দিন ধরে বিহেভ করছে, সেটার ক্ষেত্রে ওপরেও কিন্তু নজর রাখতে হবে। কারণ উইকেট আগে, তারপরে হচ্ছে টিম, যে উইকেট কি দেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি টিম বানানো হবে যে কি হচ্ছে। হ্যাঁ মানে প্রথম দিনই 11 দেখে ফেললাম, দেখে বললাম যে ভাই কি করেছে, এটা হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে লর্ডসের স্লোপ। মানে এটাকে নিয়ে আলোচনা করতেই হবে যখন যখন লর্ডসে খেলা হচ্ছে, কারণ ওই 8 ফুটের যে একটা ঢাল রয়েছে সেটা একটা ম্যাসিভ ইম্প্যাক্ট রাখে খেলার মধ্যে, বোলারদের জন্য অবভিয়াসলি, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য। কারণ আমরা জানি যে প্যাভিলিয়ন এন্ড থেকে একটা ভেতরের দিকে বল ঢোকার একটা সিমে পড়ে তার পরবর্তীতে উইকেটের দিকে বল ঢোকার একটা প্রচণ্ড প্রবণতা দেখতে পাওয়া যায় ঢালটার জন্য, এবং নার্সারি এন্ডে ঠিক উল্টোটা দেখতে পাওয়া যায়, যেখানে প্যাভিলিয়ন এন্ডে আমরা দেখতে পাই LBW বা মানে বোল্ড হয়ে যাওয়ার চান্স প্রচণ্ড বেশি থাকে, আর উল্টো দিকে হচ্ছে এজ হয়ে কিপারের কাছে কিংবা স্লিপের কাছে ক্যাচ যাওয়ার প্রচণ্ড বেশি চান্স থাকে। তো সেই যে ঢালটা, সেই ঢালটাকে কিভাবে এখানে ইন্ডিয়ান প্লেয়াররা যারা খুব একটা বেশি অভিজ্ঞ নয়, মানে একটা নতুন টিম, ইয়াং টিম, ফ্রেশ টিম, যাদের লর্ডসে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই, 1 জন 2 জন 3 জন বাদ দিয়ে দিলে আর বুমরা দেখো মানে স্লোপ ইউজ করতে বুমরার আমার মনে হয় না প্রবলেম। সিরাজ খেলেছে, সিরাজও খেলেছে, ঠিক আছে। তো আকাশদীপ হচ্ছে নতুন এখানে, তো আকাশদীপ কতটা অ্যাডাপ্ট করতে পারে এর মধ্যে সেটা দেখবার মতন বিষয় হবে। আকাশদীপ যেটা আমরা আলোচনা করছিলাম কনইতার আমি, যে অ্যাকচুয়ালি প্যাভিলিয়ন এন্ড থেকে আকাশদীপকে, কারণ আগের দিন আমরা যেরকম আকাশদীপের বোলিং দেখেছি, তো ওটা ওর জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে এই জায়গা থেকে বল করলে, এবং মেবি নার্সারি এন্ড থেকে সেক্ষেত্রে সিরাজকে দিয়ে করানো হতে পারে। এটা দেখবার মতন ব্যাপার হবে যে বুমরা এবং আকাশদীপকে দিয়েই স্টার্ট করে নতুন বলে, নাকি সিরাজ এবং বুমরাকে দিয়ে স্টার্ট করে। আমার মনে হয় বুমরা আর আকাশদীপকে দিয়ে স্টার্ট করবে। এখন আমার মনে হচ্ছে আকাশদীপ লাস্ট বারে যেরকম বলি করছে সেটা সিরাজের জন্য একটুখানি মানে খারাপ সত্যি বলতে, কারণ সে এত বছর ধরে বুমরার সঙ্গে সঙ্গে ফাস্ট বোলিং এর দায়িত্বটা সামলেছে ইন্ডিয়ার জন্য, সে ডিজার্ভ করে ওটা দায়িত্বটা পাওয়া। পার্টিকুলার তুমি যদি লর্ডসে এটা দেখো কতটা আকাশদীপ কতটা স্লোপটাকে ইউজ করতে পারবে আমি জানি না, কিন্তু এই স্লোপটাকেও প্রপারলি একবার ইউজ করতে পারে, তাতে আগের ম্যাচে যেরকম বোলিং করেছে তাতে কিন্তু ওর অ্যাকচুয়ালি হেল্প পাওয়া উচিত, অনেকটা হেল্প পাওয়া উচিত। অ্যাকচুয়ালি দেখো যেটা হয় সেটা হচ্ছে যে আকাশদীপের ক্ষেত্রে যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে নর্মাল একটা সারফেসে, মানে অন্য যে কোনো গ্রাউন্ডে যেখানে কোনো ধরনের স্লোপ নেই, সেখানে যে লাইনে বল করে তুমি সিমে পড়ে বল ঢুকবে এটা এক্সপেক্ট করছো, বোল্ড করার তোমার যদি এম থাকে এবং LBW করার যদি তোমার এম থাকে, তার থেকে সামান্য ওয়াইডিশ তোমাকে লর্ডসে রাখতে হবে, কারণ লর্ডসের স্লোপটা কিন্তু তুমি যতটা করতে চাইছো তার থেকে অনেকটা বেশি হয়ে যাবে, কারণ ওটা ন্যাচারালি হবে, ওটা তুমি মানে তোমার এফোর্ট দিতে লাগবে না। তো সেইটা কিন্তু ওই যখনই তোমাকে মানে ন্যাচারালি
যখন তুমি হেল্প পাচ্ছ সেটা কন্ট্রোল করাটাও কিন্তু একটা বিষয় হচ্ছে কতটা হচ্ছে, আমি তাহলে কোন জায়গায় ফেলবো, এই জায়গাটা অ্যাডাপ্ট করতে হবে, এবং এটা একটু কঠিন কাজ। এবং শুধুমাত্র এটা বোলারদের জন্য নয়, এটা ইন্ডিয়ান ব্যাটসম্যানদের জন্য একটা বিশাল বড় পরীক্ষা হতে চলেছে যে এটাকে তারা কিভাবে, কারণ কেএল রাহুলের গতবার একটা সেঞ্চুরি রয়েছে, শুভমান গিলের মতন ব্যাটসম্যানরা বা জয়সওয়ালের মতন ব্যাটসম্যানরা, পাঞ্চ ছাড়া সবাই মোটামুটি নতুন খেলছে, ঠিক আছে, তো তাদেরকেও এটা অ্যাডজাস্ট, কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা অলরেডি অ্যাডজাস্টেড এতে, ঠিক আছে, মানে এটাই আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে এই ব্যাটসম্যানরা যারা ধরো অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলছে তারা কি এবারও সেই অ্যাপ্রোচেই যায়, কারণ আমার মনে হয় পান্ত সেই অ্যাপ্রোচে যাবে, এটা আমরা জানি। ঠিক আছে, পান্ত ওই অ্যাপ্রোচে যায় না, পান্তের ওটা ন্যাচারাল খেলা, সেটাই, পান্তকে অ্যাপ্রোচ করতে হয় না, ওটা পান্ত। জয়সওয়াল কি করে, আমার মনে হয় জয়সওয়ালের শুরুতে এই পার্টিকুলার লর্ডসে একটু সময় নেওয়া উচিত ওই স্লোপটাকে বোঝার জন্য প্রপারলি, ঠিক আছে, একবার বুঝে যাওয়ার পর তারপর তুমি খেলতে পারবে, তারপর তোমার অসুবিধা হবে, একবার সেট হয়ে যাও, কিন্তু শুরুতে সেট হওয়ার জন্য যেটুকুনি সময় লাগবে সেটুকু সময় মনে হয় দেওয়া উচিত। আর অনেক এক্স ক্রিকেটাররা এরকম বলে যে কি স্লোপ আছে আমি বুঝতেই পারি না, ঠিক আছে, অনেকে যেমন বলে যে হ্যাঁ স্লোপটা বোঝা যায়, মানে সেটার জন্য তোমার সার্টেন কিছু চেঞ্জেস করতে হবে। অনেকে আবার এরকম বক্তব্য রয়েছে যে কিছু বুঝতেই পারি না, নর্মাল যেরকম খেলার হয় খেলি, এরকমও কিন্তু অনেকে বলেছে, অনেক এক্স ক্রিকেটার। তো এরকমও হতে পারে আমাদের ইন্ডিয়ান অনেক ইয়ং ক্রিকেটারদের সঙ্গে যে তাদের কিছু মনেই হলো না, তারা নর্মাল খেললো। এবং আমার মনে হয় যে এইটুকু মাথায় রাখা উচিত যে স্লোপ আছে, কিন্তু সেটাকে মাথাতে এত বেশি নিয়ে নেওয়া উচিত না যে সেটার জন্য মানে তুমি এত বেশি চেঞ্জেস করছো নিজের ব্যাটিংয়ে যে ওভার থিঙ্ক করে ফেলছো, কোনো কিছুই ওভার থিঙ্ক করা উচিত নয়। তো এই স্লোপটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সবসময় লর্ডসদের খেলাতে থাকে, এবং সেটা এবারেও হতে চলেছে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে কনইত এবারে ভারতবর্ষের মানে সাকসেসের জন্য কি প্লেয়ার্স কারা হতে চলেছে, কারা সব থেকে বেশি ইম্প্যাক্ট রাখতে চলেছে ব্যাটিং এর দিক থেকে যদি শুরু করো তুমি? ব্যাটিং এর দিক থেকে হলে আমি তো গিলকে দেখতে প্রচন্ড মানে আশাবাদী, পার্টিকুলার গিল এখানে কি করে, ঠিক আছে, কারণ যেহেতু গ্রিন টাও দেওয়া হবে একটু বলে সুইং থাকবে, তো সেখানে গিল কি করতে পারে এটা আমার, কারণ অ্যাকচুয়ালি আমি মনে করি যে এতদিন যে পিচ আমরা পেয়েছি তাতে সেটা ইন্ডিয়া জোনের, ঠিক আছে, এটা ইন্ডিয়া জোনের বাইরে, তো ইন্ডিয়া জোনের বাইরে এরকম পিচে ইন্ডিয়া কি খেলে সেটা দেখবার মতন। তো গিলকে আমি দেখতে চাই, এবং অ্যাকচুয়ালি আমি ভরসা, যদি তুমি বলতে পারো সবচেয়ে ভরসাবান তোমার এখানে কে মনে হচ্ছে, তাহলে আমি এক কথা একজনের নাম বলে, সেটা হচ্ছে কেএল রাহুল, ঠিক আছে, এইখানে খেলার জন্য কেএল রাহুলকে মাস্ট, কেএল রাহুলকে খেলতে হবে, ঠিক আছে, কারণ হতে পারে তুমি দেখতে পারো যে কোলাপস হয়ে যেতে পারে, ঠিক আছে, ফট করে উইকেট পড়ে গেল, তো কেএল রাহুলের উইকেটটা খুব ভাইটাল হতে চলেছে আমার মনে হয়। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সব থেকে ভাইটাল হবে এখানে ঋষভ পান্তের উইকেট, কারণ ঋষভ পান্ত যে মাইন্ডসেট নিয়ে খেলে সেটা প্রচণ্ড বেশি প্রয়োজন আছে একটা পজিটিভ ক্রিকেটের। যখন একটু ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে সেখানে একটা কাউন্টার অ্যাটাক প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে, যেটা ঋষভ পান্ত করতে কেপেবল, কারণ ঋষভ পান্ত এত কিছু নিয়ে ভাববে না যত কিছু নিয়ে আমরা আলোচনা করি। ঋষভ পান্তকে নিয়ে আমি অ্যাকচুয়ালি ভাবি না, কারণ ওটা ন্যাচারাল, হ্যাঁ ভাই তুমি যেখানেই ফেলে দাও ওটাই। আমার মনে হয় যে সেই ধরনের অ্যাটিটিউড অ্যাকচুয়ালি যদি জয়সওয়ালও রাখে, যে যদি না করতে পারি, আমার 52-53 অ্যাভারেজ রয়েছে কেরিয়ারে এখন অবধি, লর্ডসে আমি 2 ইনিংসে ফেল করলাম, কি হবে? কিচ্ছু হবে না, ঠিক আছে, ফেল সব প্লেয়ার করতে পারে, তো জয়সওয়াল যদি ফেল করে তো ফেল করবে, কিন্তু যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে যে ইন্টেন্ট নিয়ে খেলেছে সেই ইন্টেন্ট নিয়ে খেলুক, তাতে হতে পারে যে 80 বলে 60 করে আউট হয়ে গেল, বা হতে পারে 60 বলে 40 করে আউট হয়ে গেল। কেএল রাহুলের মতন ব্যাটসম্যানদের ক্ষেত্রে কি আমি তোমাকে বলছি, যদি এরা সেট হয়ে যায় তো খুব ভালো, তাহলে অনেক মানে আর কি রান করবে, কিন্তু সেটা হচ্ছে ধরে নাও 350 বলে 100 করবে, মানে আমি কথার কথা বলছি, একটু বেশি বলে ফেলে আরেকটু কমে হবে মেবি এখনকার ক্রিকেটে, মানে আগেকার দিনে তুমি যদি চেতেশ্বর পূজারা চলে যাও, তাকে যদি এরকম সারফেস দাও সে 350 বলে 100 করবে। রাহুলের মেবি একটা T20 গেমও আছে, যে কারণে সে হয়তো একটা সময় পরে হয়তো একটু চার্জ নেবে, যে কারণে 350 বলে 100টা আমি বাড়াবাড়ি বলে ফেললাম, বলা যেতে পারে। কিন্তু মানে আমার মনে হয় যে কেএল রাহুলের মতন ব্যাটসম্যানরা বেশি এই যে ওভার থিঙ্ক করার কথা বলছি, সেটা করতে গিয়ে কিন্তু প্রবলেমেও পড়ে যেতে পারে, কারণ কেএল রাহুলের তুমি যদি এখনও টেস্ট অ্যাভারেজ দেখো, যে টেকনিক্যালি এত সাউন্ডেড ব্যাটসম্যান, তার টেস্ট অ্যাভারেজ কিন্তু প্রচণ্ড পুয়ার, কখনোই কেএল রাহুলের স্ট্যান্ডার্ডের সেটা নয়, তার টেকনিক যা সেই স্ট্যান্ডার্ডের নয়। তো কোথাও একটা কেএল রাহুলের তো ডেফিনেটলি সমস্যাটা তার মানে মানসিক সমস্যাটা তার টেকনিকে তো নেই, সেটা আমরা বুঝতে পারি। তো কেন হচ্ছে সেটা? তো আমার মনে হয় যে এই এত কমপ্লিকেশন না নিয়ে যারা খেলবে তারা সফলতা পাবে, এবং সেটার ক্ষেত্রে সব থেকে উপরে থাকবে ঋষভ পান্ত এবং দ্বিতীয় থাকবে জয়সওয়াল। আমার মনে হয় এবারের এই টেস্টে এই দুজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে ব্যাটিংয়ের দিক থেকে। আর বোলিংয়ের দিক থেকে দেখো, আমি যারা এখানে ফাস্ট বোলার রয়েছে প্রত্যেকের উপরে আমার যথেষ্ট ভরসা রয়েছে, যথেষ্ট বিশ্বাস রয়েছে। অ্যাকচুয়ালি অনেক ফাস্ট বোলারদের
এতেও সুবিধাই হবে, বিশেষ কিছু অসুবিধা হয় বলে আমার মনে হয় না। আর পার্টিকুলার জয়সওয়ালের ক্ষেত্রে আমি বলবো যে আমার জয়সওয়ালকে একটাই, যে ইন্টেন্ট নিয়ে খেলছে ওরা সেটাই কন্টিনিউ করে কোনো অসুবিধা নেই, কিন্তু স্লোপটাকে মাথায় রেখে, ঠিক আছে, যে ওইটা একটা রয়েছে এটা যেন মাথায় থাকে। আরেকজনের নাম অ্যাকচুয়ালি একটু মানে অদ্ভুত ধরনের এখানে আমার কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি সমস্ত বাহাতিদের কি আমার মনে হচ্ছে কেন জানি না যে এবারে তারা ভালো করবে। একটা হচ্ছে জয়সওয়াল, একটা হচ্ছে ঋষভ পান্ত বললামই, একটা হচ্ছে জাদেজা আর ওয়াশিংটন সুন্দর। এই দুজনও আমার মনে হচ্ছে নিচে যদি সুন্দরকে খেলানো হয় এই দুজনে কিছু ক্রুশাল রান দিতে চলেছে, হয়তো 50 করবে না কিন্তু 30-35 করে রানও যদি তারা করে, এবং যদি এটাই হয় যে 250-270 খেলা, তখন কিন্তু এই 30-35 রান প্রচন্ড ক্রুশাল হতে চলেছে ওই লাস্টে নেমে। অ্যাকচুয়ালি পিচের উপর ডিপেন্ড করছে, যেরকম আমরা ভাবছি সেরকম যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে মানে 30 রানটা অনেক রান। আমার মনে হচ্ছে যে সেরকমই হবে, কারণ ইংল্যান্ড আর মানে ইংল্যান্ড পরিষ্কার বুঝতে পেরে গেছে যে ওদের ভুল হয়ে গেছে ভাই, ঠিক আছে, তুমি যেটা বলছো ছেড়ে দে মা কাঁদে কেঁদে বাঁচি, লাস্টের দিকে যদি জাদেজা ওয়াশিংটন 30-30 রান করে এবং পিচ আমরা যেরকম আশা করছি যদি সেরকমই হয় তাহলে কিন্তু 30 রান অনেক রান, ঠিক আছে। আর যদি সেরকমই পিচ হয় তাহলে করুণ নায়ারের যথেষ্ট সমস্যা আছে খেলানো হলে। করুণ নায়ার আমি আগের দিনই বলেছি, খারাপ লাগতে পারে লোকের, কিছু করার নেই, ওই যে একটা 31 রান না কাইন্ড অফ ওরকমই কিছু করেছে, ও কত রানের ইনিংস, ঠিক আছে, তাতে ওর আউট হয়েছে এজে, তাছাড়াও ও দুখানা এজ গেছে, একটা হচ্ছে স্লিপের মাঝখান দিয়ে গেছে আর একটা একটু আগে ড্রপ পড়েছে, ক্যাচ হয়নি, ঠিক আছে, তো এজে ওর সমস্যা রয়েছে এবং সুইং কন্ডিশন হলে আরো বেশি সমস্যা হতে পারে। আরেকটা যেটা আমরা লাস্ট টপিক ছুঁয়ে বেরিয়ে যাব, সেটা হচ্ছে বোলিংয়ে তো ইংল্যান্ডের আমরা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। ইংল্যান্ডের কিছু ইয়াং ব্যাটার তারা খুব ভালো করছে, এবং যেটা প্রবলেম হয়ে যাচ্ছে ইংল্যান্ডের সেটা হচ্ছে যাদের থেকে তুমি ব্যাটিং এর ক্ষেত্রে আসার আগে আমি আরেকটা কথা বলি, অ্যাটকিনসন যে নতুন আসছে, মানে যে দুজনের উপর ইংল্যান্ড অ্যাকচুয়ালি ভরসা করছে, ইন দ্য সেন্স সে অনেকদিন বাইরে রয়েছে, ঠিক আছে, অনেকদিন পরে আসছে, এবং জোফরা আসছে, দুজনেই কিন্তু অনেকদিন পরে আসছে, দুজনকে একসঙ্গে খেলানোটা কতটা ঠিক সিদ্ধান্ত হবে, চোট থেকে ফিরে এসে আবার ওই সেম রিদিমে বল করতে পারা, ঠিক আছে, এটা একটু সময় লাগে। জোফরাচ্ছে তো বহু বছর টেস্ট ক্রিকেট খেলে, 4 বছর বাদে সম্ভবত, মাঝে ছোটখাটো কিছু একটা খেলেছিল মনে হয়, তো 4 বছর বাদে আসছে, একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে। হ্যাঁ, তো এই দুজনকে একসঙ্গে খেলানোটাও কিন্তু একটা বড় ডিসিশন, একসঙ্গে খেলানো এবং তারা তাদের ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারবে কিনা এটাও কিন্তু একটা ইংল্যান্ডের জন্য চিন্তার বিষয় হবে বোলিং এর ক্ষেত্রে। এবার বাকিটা দেখা যায়। আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি বেন স্টোকসের দুজনকে একসঙ্গে খেলানো উচিত নয়। একজন ফাস্ট বোলারকে বের করে আরেকজন ফাস্ট বোলারকে আনো, দুজনকে একসঙ্গে খেলিয়ে দেওয়া, যারা অনেকদিন ফার্স্ট ক্লাসের বাইরে রয়েছে, আমার মনে হয় না সেটা ঠিক সিদ্ধান্ত হবে। খুব প্রবলেমে পড়ে যেতে পারে কিন্তু ইংল্যান্ড। বের করলে কাকে করবে সেইটা দেখো, অনেককেই মানে সেটা যে কাউকেই বের করে দেওয়া যেতে পারে, ওক্সকে ছাড়া, ঠিক আছে। আমার মনে হয় অবশ্যই ওক্সকে বার করবে না, এটা খুব ন্যাচারাল। বা এরকম আমরা দেখতে পেতে পারি, সেরকম গ্রিন টপ হলে যে স্পিনারটা আছে বাশির, তাকে বাদ দেওয়া হলো, করে দিয়ে ওরা 5টাই নিয়ে এরকম একটা কিন্তু আমরা দেখতে পেতে পারি। তাছাড়া ওদের কাছে একটা অপশন থাকবে হচ্ছে জো রুট, যাকে দিয়ে ওরা টাইম স্পিন করে দেবে, ওরা মানে 8-10 ওভার বার করতে পারবে চাইলে। তো দেখা যাক কি হয়। ব্যাটিংটা নিয়ে যেটা বলছিলাম, কোনো জো রুটের ফর্ম লাগবে। লর্ডসে ইতিহাসে সব থেকে বেশি টেস্ট রান জো রুটের রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বেন স্টোকস। এই দুজন যদি না খেলতে পারে, এই দুজন, তাহলে কিন্তু ইন্ডিয়া সিরিজ জিতে ফিরবে। এই দুজনকে খেলতেই হবে, এই দুজন এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে সামনে থেকে এসে খেলতে হবে ইংল্যান্ডের জন্য। আদারওয়াইজ কিন্তু কোনো রকম চান্স এই মুহূর্তে ইংল্যান্ডের দেখতে পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু পিছিয়ে রয়েছে, কারণ এই যে গ্রিন টপ দিয়ে ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে যে বধ করা, সেটা করতে গিয়ে ওরা নিজেরাও বধ হবে, কারণ আমাদের বোলাররা অনেক সুপিরিয়ার ওদের বোলারের থেকে এই মুহূর্তে। মানে আমি বলছি আর্চারকেও যদি ফিরিয়ে নেওয়া যায়, তাহলেও আমি বলছি আমাদের বোলাররা অনেক সুপিরিয়ার, যথেষ্ট কেপেবল। আমি তো ওই জন্য শুরুতে বললাম যে আমার মনে হয় এরা তিনজনই 20 উইকেট তুলতে কেপেবল। আমার এক্সট্রা বিশাল দরকার আছে বলে একটা রেস দিয়ে চেঞ্জিং স্পেল এনে সেইগুলো করবার জন্য আর কি ভাবনা চিন্তাটা, যে তুমি যখন চেঞ্জ আনবে তখন যদি তোমার শার্দুল থাকে একটা, তাহলে তোমার যেহেতু কন্ডিশনসের সঙ্গে বোলারটা মানানসই, যে কারণে তো রান বেশি লিক হবে না। সেই সময় জাদেজা আর ওয়াশিংটন সুন্দর এলে সঙ্গে সঙ্গে এক হাত নিয়ে নেবে, ওই যে 12 ওভারের 6-6, ওই জন্য সেক্ষেত্রে তখন নীতিশ রেড্ডিকে ট্রাই করে দেখা যেতে পারে। নীতিশ রেড্ডিকে কতটাই শার্দুল ঠাকুরকে ফার্স্ট টেস্টে সেভাবে বোলার হিসেবে ইউজ করা হয়নি, খুব কম। শার্দুল ঠাকুরকে যেরকম ইউজ করা হয়েছিল, চাইলে ওই নীতিশ রেড্ডিকে ইউজ করে বেশি নীতিশ রেড্ডি আমার বিশ্বাস করতে পারে, ওইটুকু না করার মতন কিছু নেই। তো দেখা যাক যে শেষ অব্দি কি করা হয়। তবে এই টেস্ট ম্যাচটার দিকে আমরা প্রচন্ড তাকিয়ে রয়েছি। মনে হচ্ছে এখনো অব্দি যে কটা টেস্ট আমরা দেখেছি তার সেগুলোর থেকে অনেক বেশি এক্সাইটিং একটা টেস্ট ম্যাচ। অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ব্যাটিং এর ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে আগের ম্যাচে, ওদের না ওপেন টপ অর্ডারটা ফেল করছে, এবং জো রুট ক্রিটিক্যাল মোমেন্টে, যেমন আগের ম্যাচটার ক্ষেত্রে ক্রিটিক্যাল মোমেন্টে ওই সময় জো রুটের উইকেটটা প্রয়োজন ছিল। আর আমি তো তোমাকে আগের দিনই বলেছিলাম যে টেস্টে কি হয়েছিল, যে জো রুট ওই জায়গাটা ধরে নিয়েছিল,
ও একটা ছোট্ট ইনিংস খেলেছিল, কিন্তু সেটা ইম্প্যাক্টফুল ছিল, ইংল্যান্ড ম্যাচ নিয়ে বেরিয়ে যায় লাস্ট ডেতে। ওটাই মানে শার্দুল যখন পরপর 2টো উইকেট লাস্ট ডেতে ফার্স্ট টেস্ট ম্যাচে নেয়, তখন কিন্তু ফাট করে খেলা ঘুরে ইন্ডিয়ার দিকে চলেও আসতে পারতো, কিন্তু সেটা জো রুট হতে দেয়নি। ওটাই আমি হচ্ছে দিন বলছিলাম যে ফোর্থ ডেটে যে জরুরি উইকেটটা পড়ে গেছিল, ওখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বেনিফিটে চলে গেছিল। একটা মেন্টাল বেনিফিটও থাকে, কারণ টিমের মেন ব্যাটসম্যান, হ্যাঁ, কারণ জো রুট ওখান থেকে কিন্তু ড্র করে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে। তো জো রুট খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং বেন স্টোকস অনেকদিন ধরে কিছু করছে না, মানে এটা হাইলাইট হচ্ছে না খুব একটা, কিন্তু বেন স্টোকস অ্যাকচুয়ালি খুব বিশেষ কিছু করে ফেলেনি। তো দেখা যাক যে ওরা দুজন, ওদের দুজনের উপর অনেক কিছু নির্ভর করছে। মানে আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা যতক্ষণ না ইংল্যান্ডের ইয়েতে আসবে ততক্ষণ প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের মতামত কি? এই ছিল আমাদের পডকাস্ট দেখে কিরকম লাগলো আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের কি মনে হচ্ছে কোন প্লেয়ারের বাইরে যাওয়া উচিত, কোন প্লেয়ারের টিমে আসা উচিত, গ্রিন টপ দেয়া হলে সেটাকে মাথায় রেখে আপাতত আলোচনা, কারণ সেইটুকুই ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। পরে পিচ চেঞ্জ হলে সেটা ওটা আমরা একবারে হচ্ছে প্লেয়াররাই খেলতে খেলতে বুঝে চরিত্র চেঞ্জ হয়ে গেছে, সেখানে আমরা কি করে আগে থেকে বুঝবো। যাই হোক, আপনার যদি পডকাস্ট ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে যারা ক্রিকেট ভালোবাসে একটু শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করুন। মতামত অবশ্যই জানাবেন, একদম কি মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে যে ইন্ডিয়া কি করবে না করবে, কি রকম হতে পারে ম্যাচের রেজাল্ট, সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ, আজকের মতো টাটা।